সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমিও ভালো আছি। ওয়েলকাম টু আজিমনগর অনলাইন স্কুল। তার আগে পরিচয় করে নিই, আমি দিলীপ কুমার রায়, সহকারী শিক্ষক, আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। এই করোনাকালীন সময়ে তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং একটু খারাপ লাগছে, দীর্ঘদিন তোমরা তোমাদের প্রিয় বিদ্যালয়ে যেতে পারছো না, তোমরা ঘরে বন্দী আছো। এখন এই ঘরে বন্দী অবস্থাতেও আমাদের পড়াশোনা থেকে পিছনে থাকা যাবে না, যার কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছেন তোমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের যেন পাঠদান আমরা এগিয়ে নিই। তারই ধারাবাহিকতায় আমরা তোমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনা দেওয়ার চেষ্টা করছি এবং আশা করি তোমার প্রত্যেকটা ক্লাস তোমরা খুব ভালোভাবে দেখবে এবং তোমাদের পড়াটা তোমরা বুঝে নেবে। পড়া শুরু করার আগে আমরা শ্রদ্ধা করে স্মরণ করে নিই, যেহেতু এটা আগস্ট মাস, বাঙালি জাতির জীবন একটি শোকের মাস। এই আগস্ট মাসে তোমরা জানো 1975 সালের 15 আগস্ট এদেশেরই কিছু বিপদগামী সৈন্যের হাতে বাংলাদেশের ইতিহাসের রাখাল রাজা, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সদস্যদের সাথে ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে নিহত হন। আমরা সেই সমস্ত শহীদদের বিধি আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আমরা আমাদের ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক ক্লাসটা নিয়ে এসেছি। আমরা দশম অধ্যায়ের এসব বলকে জানি এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। কেন আমরা আজকে এই এসব বলকে জানি অধ্যায়টা নিয়ে শুরু করলাম? প্রতি বছর এসএসসি পরীক্ষাতে এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন আসে, কিছু গাণিতিক সমাধান করতে হয়, তাই আমরা এটা দিয়ে শুরু করি। এই এসব বলকে জানি এই অধ্যায়টা থেকে আমরা কি কি জানতে পারবো? আমরা বল সম্পর্কিত বিষয় জানতে পারবো এবং ব্যাখ্যা করতে পারবো, জড়তা ব্যাখ্যা করতে পারবো, বিজ্ঞানী নিউটনের যে বল সম্পর্কিত প্রথম সূত্র সেটা জানতে পারবো, ভরবেগ কি জানতে পারবো, ত্বরণ কি জানতে পারবো, নিউটনের গতির দ্বিতীয় সূত্র সম্পর্কে জানতে পারবো এবং তার প্রয়োগ করতে পারবো এবং ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সম্পর্কিত ব্যাখ্যাদি করতে পারবো। তো আমরা প্রশ্ন আসি, বল কি? যাহা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তু স্থির হয়, তাই হচ্ছে বল। আমরা একটা চলন্ত ফুটবল আসছে, আমরা তাকে কি করি? বল প্রয়োগ করে থামাই। বা একটা ফুটবল স্থির হয়ে আছে, আমরা তাকে লাথি মেরে গতিশীল করি, এই যে আমরা লাথি মারলাম, এটাই হচ্ছে বল। এখন এই বল থেকে আমরা জানতে পারবো জড়তা। জড়তা কি? জড়তা হচ্ছে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে জড়তা। বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাটাই হচ্ছে জড়তা। কিরকম? আমরা গাড়িতে উঠি, আমরা সিটে বসে আছি, হঠাৎ করে গাড়িটা চলতে শুরু করলো, আমরা কি করি? পিছন দিকে হেলে পড়ি। কেন পিছন দিকে হেলে পড়লাম? কারণ আমি গাড়িতে স্থির হয়ে বসে আছি, আমার দেহটা স্থির হয়ে বসে আছে। এই যে বসে থাকার প্রবণতা, সে নড়তে চাচ্ছে না, গাড়িটা চলতে শুরু করছে, আমি পিছন থেকে হেলে পড়েছি, এটাই কারণ হচ্ছে জড়তা। আবার আমি গাড়িতে বসে আছি, গাড়ি চলছে, হঠাৎ করে ড্রাইভার কি করলেন? গাড়িতে ব্রেক করলেন। উনি ব্রেক করার সাথে সাথে আমি আবার সামনের দিকে একটু ঝুঁকে যাই, এটাও জড়তা। তাহলে জড়তা কয় প্রকার? জড়তা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গতি জড়তা আর একটা হচ্ছে স্থিতি জড়তা। এখন গতি জড়তা এবং স্থিতি জড়তার উদাহরণটা আমরা শুনলাম, এখন আমরা একটু বাস্তবিক প্রয়োগ দেখি। দেখো, তোমাদের সামনে একটা কাঁচের গ্লাস আছে, একটা কাগজ, এই গ্লাসের উপর আমি কাগজটা রাখলাম, এখন এর উপর কি করলাম? একটা কয়েন রাখলাম। তাহলে এই কাঁচের গ্লাসের উপরে এই কয়েনটা স্থির অবস্থায় আছে। এখন আমি যদি কি করি? এটাকে একটা টোকা দিই, কাগজটা পড়ে গেল বাইরে, কিন্তু কয়েনটা গ্লাসের মধ্যে পড়লো, কারণ এখানে স্থিতি জড়তা কাজ করেছে। এখন তাহলে আমরা বল বুঝতে পারলাম, জড়তা বুঝতে পারলাম। এখন এই বল আর জড়তা সম্পর্কিত আমাদের নিউটন সাহেব একটা সূত্র দিয়েছেন,
যাকে আমরা নিউটনের প্রথম সূত্র বলি। সূত্রটা কি? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু কি করে গতিশীল অবস্থায় চলতে থাকবে। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল অবস্থায় চলতে থাকবে। তাহলে আমরা বল বুঝতে পারলাম, জড়তা বুঝতে পারলাম, নিউটনের প্রথম সূত্র বুঝতে পারলাম। এরপর আমরা আসবো ভর বেগ। বস্তুর ভর বেগ। ভর আর হচ্ছে বেগ। আমরা বেগ বলতে কি বুঝি? বেগ হচ্ছে সময়ের সাথে বস্তুর অতিক্রান্ত, যে গতিতে বস্তুটা অতিক্রান্ত করে সেটা হচ্ছে বেগ, আর ভর মানে বস্তুর নেট ওজন। এখন এই ভর বেগকে আমরা কিভাবে পাই? দেখো, ভর বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ম্যাস মানে ভর, তাকে এম এবং বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভর বেগ পি সমান সমান এম ভি। তাহলে ভর বেগ পি সমান সমান কি? এম ভি। তাহলে এটা নোট করে রাখবে যে আমরা ভর বেগকে কি দ্বারা প্রকাশ করব। তাহলে ভর বেগ বলতে কি বুঝি আমরা? ভর বেগ বলতে বুঝি বস্তুর, তাহলে ভর বেগ সমান সমান ভর গুণ বেগ। তাহলে বস্তুর ভরের সাথে বেগ গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে ভর বেগ। কি দ্বারা প্রকাশ করি? তাহলে ভর বেগ পি কে আমরা লিখতে পারি এম ভি। এম ভি। তাহলে ভর বেগ হচ্ছে ভর আর বেগের গুণফল, অর্থাৎ কোন বস্তুর ভর এম এবং বেগ ভি হলে ভর বেগ পি হচ্ছে এম ভি। এখন যদি বস্তুর ভরের কোনো পরিবর্তন না হয়, বেগের পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে কি হবে? বস্তুর যদি ভরের পরিবর্তন না হয়, শুধুমাত্র বেগের পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে কি হবে? আমরা ধরে নিই এম ভরের একটা বস্তু, একটু মুছে নিই। এম ভরের একটা বস্তু, তাহলে এম ভরের একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে চলছে। তাহলে এম ভরের একটা বস্তু, এম ভরের একটি বস্তু ইউ আদি বেগে চলছে। কিছু দূর চলার পরে তার বেগ হলো, কিছু দূর চলার পর বেগ হলো ভি। কিছু দূর চলার পরে ভি বেগ প্রাপ্ত হলো, বেগ হলো ভি। এখন তার ভর বেগের কতটুকু পরিবর্তন ঘটলো, এটা আমরা কিভাবে করতে পারবো? দেখো, যেহেতু আমাদের, আমরা একটু দেখে নিই, এম ভরের একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে চলেছে। কিছুদিন যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে এই বস্তুখানারই বেগ কি হলো? ভি প্রাপ্ত হলো। তাহলে দেখো, তার কিন্তু ভর কিন্তু ঠিকই আছে, এই বস্তুর ভর ঠিকই আছে, তার বেগের পরিবর্তন কতটুকু হলো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? পি সমান সমান লিখতে পারি এম ইনটু শেষ বেগ বিয়োগ আদি বেগ। আমরা কি লিখতে পারি? শেষ এম ইনটু শেষ বেগ বিয়োগ আদি বেগ, আমরা এটা লিখতে পারি। এখন তাহলে তার ভর বেগের পরিবর্তন কত হলো? এম ইনটু ভি মাইনাস ইউ। এরপর আমরা যাবো কোথায়? এই যে সময়ের সাথে বস্তুর বেগ হ্রাস বৃদ্ধি ঘটছে, এই যে সময়ের সাথে, তো তাহলে কি বেগের যে পরিবর্তনের হার, এটাই হচ্ছে ত্বরণ। এই যে আমরা বলেছিলাম আমরা ত্বরণ করবো, কি করে বলেছিলাম? ত্বরণ করবো। তাহলে ভর বেগের যখন পরিবর্তন হয়ে গেল, তখন আমাদের ত্বরণের ভাবটা চলে আসবে। এখন আমরা কোথায় চলে যাবো? আমরা চলে যাবো এখন ত্বরণে। তাহলে বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তাহলে ত্বরণ কাকে বলে? বেগের পরিবর্তনের হার, অর্থাৎ কোন বস্তুর বেগ যদি টি সময়ে, কোন বস্তুর বেগ যদি টি সময়ে ইউ থেকে পরিবর্তিত হয়ে ভি হয়, তখন তার ত্বরণ হবে কি দেখি। তাহলে ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ত্বরণ এ সমান সমান, আমরা এখানে অস্ত সমীকরণটা দেখে নিবা কিভাবে আমরা সেটা দেখব। টি সময়ে যদি ইউ থেকে পরিবর্তন হয় ভি, তার মানে কি আগেরটা হচ্ছে ইউ, পরেরটা হচ্ছে ভি। আদি বেগ ইউ, শেষ বেগ ভি। তাহলে যেহেতু বেগ বৃদ্ধি বা হ্রাস ঘটছে,
তাহলে বেগ যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে শেষ বেগ থেকে বাদ দিব আমরা কোন বেগ? শেষ বেগ থেকে বাদ দেব আদি বেগ। শেষ বেগ থেকে বাদ দেব আদি বেগ। এখন তাকে আমরা ভাগ করব কি দ্বারা? সময় টি দ্বারা। এই কারণে ত্বরণ a কে বলা হয় a সমান সমান v মাইনাস u বাই t। তাহলে সমীকরণটা আমরা শিখলাম ত্বরণ a সমান সমান v মাইনাস u বাই t। তাহলে ত্বরণ কাকে বলে আমরা এখন বলতে পারবো? কি বলতে পারবো না? তাহলে ত্বরণ হচ্ছে কি? সময়ের সাথে বস্তুর বেগ পরিবর্তনের হারকেই বলা হয় ত্বরণ, এবং ত্বরণকে প্রকাশ করা হয় a দ্বারা, এবং ত্বরণের সমীকরণ a সমান সমান v মাইনাস u বাই t। এখন এই ত্বরণ আর এই ভরবেগ যদি আমরা এখন বুঝে থাকি তাহলে আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা আমরা ব্যাখ্যা করতে পারবো। আমি আবারও তোমাদেরকে রিপিট করি, যদি আমরা এখন ভরবেগ এবং ত্বরণ অর্থাৎ p সমান সমান mv এবং a সমান সমান v মাইনাস u বাই t এই দুইটা সমীকরণ যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এখন নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমরা বুঝতে পারবো। এখন নিউটনের গতির দ্বিতীয় সূত্র কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ ভর এবং বেগ কখন এটা যে হার আমরা যদি হিসাব করতে চাই যে একটা বস্তুর ভরবেগ এখন এত আছে পরে এত আছে, পরিবর্তনের হারটা কিভাবে হবে? এটার জন্য নিউটন সাহেব কি করলেন? তার গতির দ্বিতীয় একটা সূত্র প্রণয়ন করছেন। সেই সূত্রটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা এখানে সমানুপাতিক না বলে সমানই বলতে পারি। সমানই বলতে আরো বলতে পারি কোন বস্তুর ভরবেগ আমরা একটু লিখে নিই। দেখো, কোন একটা বস্তুর ভরবেগ টি সময়ে mu থেকে পরিবর্তিত হয়ে mv হলো। তাহলে আমরা আগে কি পেয়েছি? তাহলে বস্তুর ভর যদি পরিবর্তন না হয় তাহলে টি সময় কি হলো? mu থেকে পরিবর্তিত হয়ে হলো mv। তাহলে এখন এর উপর প্রযুক্ত বলটা কিভাবে আমরা বের করতে পারবো? প্রযুক্ত বলকে যদি আমরা F দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা কি পেয়েছি? ভর অপরিবর্তিত পেয়েছি আমরা। তাহলে শেষ বেগ বিয়োগ আদি বেগ, সময়টা কত? t। এখন আমরা এখানে কিভাবে লিখতে পারি? সমান সমান আমরা দেখো m a লিখতে পারি। কেন আমরা m লিখতে পারলাম? যেহেতু a সমান সমান v মাইনাস u বাই t, a সমান সমান v মাইনাস u বাই t, তাই আমরা লিখতে পারি f সমান সমান ma, অর্থাৎ প্রযুক্ত বল f সমান সমান ma। তাহলে বন্ধুরা আমরা কি জানতে পারলাম? বল জানতে পারলাম, জড়তা জানতে পারলাম, নিউটনের প্রথম সূত্র জানতে পারলাম, আমরা ভরবেগ জানতে পারলাম, আমরা ত্বরণ জানতে পারলাম, আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র পারলাম। কি পেলাম? বস্তুর প্রযুক্ত বল F সমান সমান ma। কিভাবে হয় আমরা দেখেছি। তাহলে আমরা এখন এই সম্পর্কিত, যেহেতু আমাদের পরীক্ষায় একটা গাণিতিক সমাধান আসে, আমরা এখন এই গাণিতিক সমাধান কিভাবে করা যায় আমরা সেটা শিখব। আমরা একটু উদাহরণ দেখি। আমরা ধরে নেই একটা বস্তুর ভর 30 কেজি। একটা বস্তুর ভর কয় কেজি? 30 কেজি। এর উপর একটা বল প্রযুক্ত হয়েছে। আমরা ত্বরণ কি পেলাম? সময়ের সাথে বস্তুর বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। এই যে বেগের যে পরিবর্তন সেটা হচ্ছে ত্বরণ। আমরা যদি ধরে নিই একটা বস্তুর ভর হচ্ছে, একটি বস্তুর ভর 30 কেজি। এটার উপর একটা নির্দিষ্ট একটা বল প্রযুক্ত করার পরে এর ত্বরণ হলো আমরা ধরবো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। জি, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা বলতে এখন যদি প্রশ্ন আসে যে প্রযুক্ত বল সমান সমান কত,
প্রযুক্ত বল F সমান সমান কত? তাহলে আমরা এটা কি করতে পারি? তাহলে আমরা জানি কি এখানে কি কি আছে? এখানে ভর M সমান সমান 30 কেজি, ত্বরণ A সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা নির্ণয় কি করতে হবে? তাহলে আমরা কি জানি? আমরা জানি F সমান সমান M। তাহলে M আছে কত? আমাদের M আছে কত? 30 কেজি ইনটু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 30 দুগুণে কত হলো? 60। এখন বলের বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। বলের একক হচ্ছে নিউটন। তাহলে আমরা 30 কেজি ভরের একটা বস্তুর ভরের উপর যদি কি 60 নিউটন বল প্রয়োগ করি তাহলে ত্বরণ হবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বা আমরা এভাবে বলতে পারি একটা বস্তুর ভর 30 কেজি, এর উপর একটা বল প্রযুক্ত হলে তার ত্বরণ হয় 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে প্রযুক্ত বলটা কত হবে? এখন প্রযুক্ত বল আমরা F সমান সমান বলতে পারি M এ। তাহলে M মানে 30 কেজি, A মানে 2 মিটার পার সেকেন্ড। তাহলে 30 সাথে 2 গুণ করলে কত হয়? 60। এবং আমরা জানি বলের একক হচ্ছে নিউটন। বলের একক হচ্ছে নিউটন। তাহলে এখন যেহেতু বলের একক নিউটন, তোমাদেরকে একটা জিনিস তোমরা খাতায় নোট করো, সেটা হচ্ছে তাহলে 1 নিউটন কাকে বলে? তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে। তাহলে কি বলবো? যে পরিমাণ বল 1 কিলোগ্রাম ভরের, যে পরিমাণ বল 1 কিলোগ্রাম ভরের কোন বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বলে। তাহলে আমি তোমাদেরকে একটা অঙ্ক দিই, তোমরা এটা বাসায় করবে। একটি বস্তুর উপর 40 নিউটন বল প্রয়োগ করায় এর ত্বরণ সৃষ্টি হলো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। বস্তুটির ভর কত? বস্তুটির ভর কত? আশা করি তোমরা এই গাণিতিক সমাধানটা করতে পারবে। আমি তোমাদেরকে মনে করার আরেকটা কথা বলি, যে বস্তুর ভর যত বেশি হবে তার উপর প্রযুক্ত বল তত বেশি হবে, আর যে বস্তুর ভর কম হবে তার উপর প্রযুক্ত বলটাও কম হবে। এরপর আমরা আজকে পরবর্তী পড়াবো ক্রিয়া ও প্রতিক্রিয়া বল। কি বলবো আমরা? ক্রিয়া ও প্রতিক্রিয়া বল। তোমরা যারা ক্লাস দেখছো হয়তো বেশিরভাগ গ্রামের ছাত্র। যখন আমরা পানিতে যাই, গোসল করতে যাই, বা আমরা কোনো বস্তুকে ধাক্কা দিই, একটু উদাহরণ দেখো। তোমরা যদি কখন পানিতে গিয়েছো, পানির পৃষ্ঠে যদি এভাবে তোমরা আঘাত করো, দেখবা পানিটাও কিছুটা ফুলে ওঠে এবং হাতেও কিছু ব্যথা লাগে। বা একটা ভারী বস্তুকে টানতে গেলে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। আবার কোনো বস্তুকে ধাক্কা দিলে সময় একটা ধাক্কা আমার শরীরেও লাগে। এটা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার কারণ। আমরা কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, ওই বস্তুটাও ঠিক সমান একটা বল আমাদের দিকে প্রেরণ করে। আমরা যেটা বল প্রয়োগ করলাম সেটা হচ্ছে ক্রিয়া বল। আমরা কোনো বস্তুতে বল প্রয়োগ করার পরে যে পাল্টা একটা বল আমরা অনুভব করি সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আমরা যখন নৌকা চালাই আমরা কি করি?
আমাদের হাতে যে বৈঠা থাকে সেই বৈঠা দিয়ে আমরা পানিতে চাপ প্রয়োগ করি এবং পানি কি করে ঠিক সম পরিমাণ চাপ এই বৈঠার উপর প্রয়োগ করে, যার ফলে নৌকাটা এগিয়ে যায়। আমরা যখন হাঁটি ঠিক একই ঘটনা ঘটে। তো আমরা ক্রিয়া বল সম্পর্কে জানতে পারলাম, আমরা প্রতিক্রিয়া বল সম্পর্কে জানতে পারলাম। আমরা এইটুকু বলে রাখি, এই ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের উপর ভিত্তি করে নিউটন সাহেব আরেকটা সূত্র দিয়েছেন, যেটা তৃতীয় সূত্র নামে পরিচিত। সেটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটি সমানুপাতিক প্রতিক্রিয়া আছে। তাহলে অধ্যায় থেকে যতগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে আমি চেষ্টা করলাম তোমাদের সামনে আলোচনা করার জন্য, এবং এর মধ্যে তোমরা আর কিছু জিনিস জেনে যাবে। মানে কিছু ধরনের যে বল হয়, তোমার বলের কয়েক প্রকার আছে, অভিকর্ষ বল, মহাকর্ষ বল, ঘর্ষণজনিত বল। এই বিষয়গুলো তোমরা একটু তোমাদের পাঠ্যপুস্তক বই দেখে জেনে নিবে। এবং পরিশেষে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে এবং স্বাস্থ্যবিধি মানার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করে যাবে এবং বাইরে থেকে কোনো বস্তু ধরার আগে এইভাবে সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে 2 হাত খুব ভালোভাবে পরিষ্কার করবে। 2 হাত খুব ভালোভাবে পরিষ্কার করবে এবং বাইরে গেলে অবশ্যই তোমরা মাস্ক পরিধান করবে। তোমাদের সাথে আমার আবার দেখা হবে অন্য একদিন অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।